বাঁচা গেল। এই অন্ধকারে সাপের ভয়েও মরে যাচ্ছিলাম। হ্যাঁ, আলো জ্বললো কিন্তু পেটের আগুনের জ্বালা তো মেটে না। আজকেও কিছু জুটলো না। সারাদিন ওই জলের মধ্যে থেকে শরীরটা কেমন করছে তোমার? একটু বসো। বসে কি হবে? এই জল কবে কমবে ওপরওয়ালাই জানে। নদীতে জাল ফেলার উপায় নেই, যা স্রোত সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কি করব বলো লক্ষ্মী? কালকে জমানো এক মুঠ চাল ছিল, তা তো দুপুরেই ফুরিয়ে গেছে। এখন ঘরে একটা দানা পর্যন্ত নেই। জানি জানি, সব জানি, কিন্তু কি করব বলো তো? হাত পা যেন বাঁধা। এ বর্ষা আমাদের শুধু ডোবায়, কিছু দেয় না। খিদে পেটটা কামড়ে ধরেছে। তোমারও তো নিশ্চয়ই তাই হচ্ছে, তাই না? আমার কথা ছাড়ো, তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারলাম না, এটাই আমার কপাল। আমাদের জীবন তো এই হেরিকেনের মতো এই টিম করে চলছে, কখন জানি হেরিকেনের বাতির মতো নিভে যায়। ওসব অলক্ষণে কথা বলো না গো। উপরওয়ালার ওপরে বিশ্বাস রাখো, নিজে কিছু করার চেষ্টা করো। একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছুই আগের মতো হবে না লক্ষ্মী, আমাদের জীবন আস্তে আস্তে এভাবেই শেষ হয়ে যাবে গো। কি দেখছিস রে হরি? ওই ঘোলা জলে কি মাছের ঝাঁক দেখতে পাস নাকি? মাছ? আরে ধুর, মাছেরা এখন সব ডাঙায় উঠে গেছে বোধহয়। আমাদের চেয়ে ওদের অবস্থাই ভালো। ঠিকই বলেছিস। কালকে রাতে বউটা শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়লো। ছেলে মেয়ের কথা তো বাদই দিলাম, চোখের সামনে এসব আর দেখতে পাচ্ছি না। আমারও তো একই দশা। ঘরে একটাও চাল নেই। লক্ষ্মী মুখ ফুটে কিছু বলেও না, কিন্তু আমি তো বুঝি প্রতিদিন আধ পেটা খেয়ে ওর শুকনো মুখটা দেখতে আর ভালো লাগে না। কি যে হবে, এই জল না নামলে তো ভিক্ষে করা ছাড়া পথ থাকবে না। কিন্তু এই দুর্যোগে ভিক্ষা দেবে কে? সবারই তো একই অবস্থা। দেখেছিস কত কি ভেসে যাচ্ছে। বাঁশ কাঠ, মরা গরু ছাগল, সব সব যেন গোটা দুনিয়াটাই ভেসে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমরাও যদি ভেসে যেতে পারতাম তবে সব জ্বালা জোড়াতো। কি বলছিস এসব? মন শক্ত কর। লক্ষ্মী সবসময় বলে ওপরওয়ালা একটা পথ দেখাবেন। পথ আর কত পথ দেখব? প্রতি বছর এই বর্ষা আসে, এর আমাদের সব কেড়ে নিয়ে চলে যায়, ঘর ভাঙে, জমি ডোবায়, শেষে পেটের ভাতটাও কেড়ে নেয়। আমাদের কিছু করার নেই রে। ওপরওয়ালার উপর ভরসা করে বসে থাকা ছাড়া আমাদের আর কি বা করতে পারি আমরা? প্রতি বছরই বর্ষার সাথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। লড়াই কখনো থামবে না। ঠিক বলেছিস, বেঁচে থাকতে হলে তো লড়াই করতেই হবে, কিন্তু এভাবে আর কতদিন? যতদিন না আমরা গরিব থেকে সচ্ছল হতে পারবো ততদিন। ইরে বউ, কি করছিস? এই বাদলায় আবার সেলাই করছিস? কি আর করবো পিসি, ঘরে বসে আছি। পেট খালি থাকলে তো আর ঘুম আসে না। তাই এই শাড়িটা সেলাই করছি। অনেক পুরাতন হয়ে গেছে, খালি ছিঁড়ে যায়। কি আর করা যায় বল? এই জল দেখলেই আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। কত কিছু যে দেখেছি এই জীবনে। কেন পিসি, কি হয়েছে? সে অনেক কথা। ৭১ সেই বন্যার কথা মনে আছে? তখন আমার বয়স তোর মতনই। সে কি জল! গ্রামকে গ্রাম ভেসে গিয়েছিল। মানুষ, গরু, ঘরবাড়ি কিচ্ছু ছিল না। ওই বন্যা সব কিছু ধ্বংস করে দিয়েছিল। কি বলছো পিসি? আরে, তখন মানুষ শুধু দুটো ভাতের জন্য হাহাকার করত। আমরা দিনের পর দিন কচু সেদ্ধ খেয়ে কাটিয়েছি। আর মাঝে মাঝে দেখতাম নদীর জলে সাদা ভাতের দলা ভেসে যাচ্ছে। সাদা ভাত জলে ভেসে আসতো? সেটা কোথা থেকে আসতো পিসি? যারা মারা যেত তাদের শ্রাদ্ধ করে দেওয়ার পর পিণ্ডির ভাত জলে ভাসিয়ে দিত লোকজন। আবার অনেক সময় দূরের কোনো গ্রাম থেকে কারোর বাড়ির হাঁড়ি পাতিলা শুদ্ধ ভাত ভেসে আসতো। তো সেই ভাত তোমরা তুলতে পারতে? সেই ভাত দেখে মনে হতো, আহা, যদি তুলে খেতে পারতাম, কিন্তু পারতাম না। ওটা তো মৃতদের খাবার। ওটা দেখলে ভয় করতো, কষ্ট হতো।
মনে হতো আমাদের ভাগ্য এই ভেসে যাওয়া ভাতের মতোই, চোখের সামনে আছে কিন্তু মুখে তোলার উপায় নেই। এখনো তো নদীতে ভেসে আসা সাদা ভাত পাওয়া যায়। ঠিকই বলেছ পিসি, কি আর করার, পেটের খিদেই হলো বড় খিদে। আমার কাছেও যে খাবার মতো কিছু নেই লক্ষ্মী। আগে ভিক্ষা করে কিছু টাকা পেতাম, এখন এই বন্যার জন্য সেটিও হচ্ছে না। না হলে তোকে কিছু খেতে দিতাম। না পিসি, আমি জানি এই বন্যায় সবার অবস্থা খুব খারাপ, আমাকে কিছু দিতে হবে না। তাহলে আমি এবার আসি লক্ষ্মী। এখনো কিছু খাওনি, শরীরটা তো ভেঙে পড়বে। কি খাবো? কি আছে খাওয়ার মতো? এভাবে বলছো কেন? ঘরে কিছু মুড়ি আছে, খাবে? আর তুমি কি আমার কথায় রাগ করলে নাকি? না রে, রাগ করিনি। নিজের উপর রাগ হচ্ছে, কিছুই করতে পারলাম না তোমার জন্য। আজকেও নদীর ধারে বসেছিলাম, কত কিছু ভেসে যাচ্ছে, কাঠ বাঁশ। আর কিছু? মানে? না মানে অন্য কিছু দেখেছো? দেখেছি লক্ষ্মী, সাদা ভাতের একটা দলা, পরিষ্কার সাদা ভাত, যেন কেউ এইমাত্র রেখেছিল, স্রোতের টানে আমার সামনে দিয়ে চলে গেল। ওগো! হাতটা বাড়ালেই ধরতে পারতাম, কিন্তু পারিনি। খিদে আমার নাড়ি ভুঁড়ি জ্বলে যাচ্ছিল, কিন্তু ওই ভাতে হাত দিতে পারিনি, কারণ ওটা তো মৃত মানুষের ভাত। কারোর কান্না, কারোর শেষ সম্বল, কারোর ঘর ভেঙে ভেসে গেছে নদীর জলে। হয়তো আমাদের মতোই কোনো অভাগার ঘরের ভাত ওটা। ছি ছি, ওসব ভাবতে নেই, ওসব ভাবা অমঙ্গল। অমঙ্গল? আমাদের জীবনে এর চেয়ে বড় অমঙ্গল আর কি আছে? দিনের পর দিন না খেয়ে থাকাটা কি মঙ্গল? চোখের সামনে খাবার ভেসে যেতে দেখা, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? মনে হচ্ছিল ওপরওয়ালা আমাদের সঙ্গে ঠাট্টা করছেন, দেখাচ্ছেন কিন্তু দিচ্ছেন না রে। তুমি আর কেঁদো না গো, তুমি আর কেঁদো না। কান্না করা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। কিরে হরি, কোথায় যাচ্ছিস সকালবেলায়? মুখটা এমন শুকনো কেন? কেমন দুর্বল দুর্বল দেখাচ্ছে তোকে। না দাদা, এমনি একটু হাঁটছিলাম। কই, আমি তো দুর্বল নই। এই তোর খবর আমি রাখি, খুব কষ্টে আছিস তাই না? এই বন্যায় সবারই নাজেহাল অবস্থা। হ্যাঁ দাদা, ঘরে চাল ডাল কিচ্ছু নেই, কাজও বন্ধ, কয়েকদিন ধরে কিছু খেতে পারি না। শোন, একটা কাজ ছিল, তবে একটু ঝুঁকির। পারবি? যদি পারিস তবে আমি তোকে কাজটা দিতে পারি। কি কাজ দাদা? আপনি শুধু বলুন, এই মুহূর্তে জান বাজি রাখতেও রাজি আছি। আপনি শুধু বলুন আমাকে যে কোন কাজ আমি করে দেব, বলুন। আমার একটা বড় নৌকায় মাল ছিল, ওটা নদীর ওপারই আটকে গেছে। স্রোতের জন্য কেউ যেতে সাহস করছে না। নৌকার দড়িটা ছিঁড়ে গেলে সব মাল ভেসে যাবে। তুই যদি নৌকাটা সাবধানে এপারে নিয়ে আসতে পারিস, আমি তোকে কিছু টাকা দেব। পারবো দাদা, আমি পারবো। আপনি শুধু বলুন কখন যেতে হবে। এখনই চল, তবে খুব সাবধানে। স্রোত কিন্তু মারাত্মক, জীবনের ঝুঁকি আছে। তোকে পাঠাতেও আমার খুব ভয় করছে। তোর যে দুর্বল শরীর, যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। জীবনের আর দাম কি আছে দাদা? পেটে ভাত না থাকলে জীবন তো এমনিতেই মরা। আমি যাব, তুমি চিন্তা করো না, আমি ঠিক কাজটা করে ফিরে আসবো। কিন্তু আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। তুই এই শরীর নিয়ে এত বড় নৌকা এপারে আনতে পারবি? ওসব নিয়ে তুমি ভেবো না। আর আমার যদি কিছু হয়েও যায়, লক্ষ্মীকে বলো আমি ওর জন্য কিছু একটা করতে চেয়েছিলাম, তাহলে একটু শান্তিতে মরতে পারবো। ঠিক আছে, ওপরওয়ালা স্মরণ করে নদীতে নেমে পড়িস। চল, তোকে নিয়ে যাই। আরে, ওখানে দাঁড়িয়ে কেন বোন? ভেতরে এসো। আর তোমার শরীর এত দুর্বল কেন? ঠিক মতো তো দাঁড়াতেও পারছো না। না না দিদি, ঠিক আছি। আমি তো একটা খবরের জন্য এসেছিলাম, আপনার কাছে জানতে। বুঝেছি, হরিপদর জন্য চিন্তা হচ্ছে তো, হওয়ারই কথা। যে স্রোত, মানুষটা একাই গেছে। আমার কর্তা তো নিতাইকেও বলেছিল, সে তো ভয়েই গেল না। কিন্তু হরিপদ খুব সাহসী একজন মানুষ, সে কোনো কিছুতেই ভয় পায় না। কাজটা কি খুব ভয়ের দিদি? ভয়ের তো বটেই, কিন্তু তোমার স্বামী খুব সাহসী। আমার কর্তা বলছিল
ওর চোখে মুখে নাকি আগুন জ্বলছিল। ও পারবে, তুমি চিন্তা করো না। উপরওয়ালার ওপর ভরসা রাখো। এটা ধরো, আগে খেয়ে নাও। তোমার মুখটা একদম শুকিয়ে গেছে, আর তোমার শরীরটাও অনেক দুর্বল। না না দিদি, এর কি দরকার ছিল? আমি খাবো না। কোনো কথা নয়, নাও বলছি। বিপদের দিনে একজন আরেকজনের পাশে না দাঁড়ালে আমরা কিসের মানুষ? খেয়ে নাও, না খেলে শক্তি পাবে কোথা থেকে? তুমি অনেক দয়ালু দিদি, সবার জন্য অনেক চিন্তা করো। তোমায় অনেক ধন্যবাদ দিদি। আরে এতে ধন্যবাদের কি আছে? তুই তো আমার ছোট বোনের মতো। আর এটা তো কিছু ভাত আর ডাল, এই আবার এমন কি? নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, আর কথা বলিস না। আচ্ছা দিদি, আমি খেয়ে নিচ্ছি। ওমা, কান্না করছিস কেন? আসলে দিদি, অনেকদিন পর গরম ভাত দিয়ে ডাল খাচ্ছি তো, এই জন্য খেতে খেতে চোখ দিয়ে পানি চলে আসলো। এই দেখেছেন পিসি, হরিপদ ফিরেছে। একা হাতে নৌকাটা সামলে আনছে, বলতে হবে হরিপদ অনেক সাহসী। ছেলেটার সাহস তো থাকবেই। পেটের খিদে মানুষকে বাঘ বানিয়ে দেয়। আমি তো ভাবতেই পারিনি যে ও পারবে, কিন্তু ও এটা পেরেছে। আমি তো ভয়ই যাইনি, মাধবদা আমাকেও বলেছিল, কিন্তু যে স্রোত মনে হচ্ছিল যেন গিলে খাবে। ভয় পেলে কি আর পেট ভরে রে? হরিপদ আজকে ভয়কে জয় করেছে, তাই ওর বউয়ের মুখে দুটো অন্ন জুটবে। তুই ভয় পেয়েছিস, তুই আজও খালি পেটে থাকবি। কি আর করবো পিসি, আমার তো হরিপদর মতো এত সাহস নেই। মরতে তো সবারই ভয় লাগে, তাই না? বেঁচে থাকাটা কি মরে থাকার চেয়ে কম কষ্টের? হরিপদ আজ সেটা বুঝে গেছে। দেখ, ছেলেটা ঘাটে আসছে, ওর মুখটা দেখ, ক্লান্ত কিন্তু জয়ের হাসি নিয়ে আসছে। তুই পেরেছিস হরিপদ, তুই ভয়কে জয় করতে পেরেছিস। অনেক কষ্ট হয়েছে, তাই না? হ্যাঁ রে নিতাই, কষ্ট তো হবেই, কিন্তু পরিশ্রম আর ঝুঁকি না নিলে যে কোনো কিছুতেই সফল হওয়া যায় না, তা আজ আমি বুঝতে পেরেছি। তা এত বড় স্রোতের মধ্যে তুই কিভাবে নৌকাটা নিয়ে আসলি ঘাটে? সে অনেক বড় কথা। আমি তখন সেই বড় বড় ঢেউগুলোকে দেখছিলাম না। তখন আমার মাথায় শুধু একটা জিনিসই ছিল, আমাকে যে করেই হোক নৌকার মালগুলো ঘাটে আনতেই হবে। তাই অনেক জোর এবং সাহস খাটিয়ে ওই বড় বড় ঢেউয়ের সাথে মোকাবিলা করে নৌকাটা ঘাটে নিয়ে আসলাম। তুই তোর দুর্বলতাটাকে কাজে লাগিয়ে কাজটা করে ফেললি। আমি তো কখনোই পারতাম না। তোকে তো মাধব দাদা ভালো মজুরি দেবে, আর আজকে ভালো মন্দ খেতে পারবি রে। কিন্তু আমার যে অবস্থা দেখ, আমি তো আগের অবস্থায় রয়ে গেলাম। তুই চিন্তা করিস না, ও ওপরওয়ালার উপর ভরসা রাখ, তোর সব কিছু ঠিক হয়ে যাবে। সাহস নিয়ে কাজ করতে হবে সব সময়। আরে হরিপদ, এখন তাড়াতাড়ি যা মাধবের কাছে, তাহলে তোকে কিছু টাকা দেবে। তুই আজ অনেক ভালো কাজ করেছিস, মাধবের জিনিসগুলো বাঁচিয়ে দিলি, না হলে সব ভেসে যেত। আচ্ছা ঠিক আছে পিসি, আমি যাই তাহলে। কি গো, কোথায় গেলে তুমি? দেখে যাও তোমার জন্য কি এনেছি। তুমি পেরেছো? তুমি ঠিকঠাক ফিরে এসেছো? বলেছিলাম না পারবো। মাধবদা খুশি হয়েছেন, শুধু আজকের মজুরি নয়, বলেছেন জল কমলে তার সঙ্গে কাজে লেগে যেতে। আর এই দেখো, টাকা নিয়ে কিনে এনেছি কি, চাল ডাল আলু আর তেল কিনে এনেছি। যাও যাও, তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও। কতদিন পর আজ আমাদের ঘরে উনুন জ্বলবে। আমি এক্ষুনি ভাত বসিয়ে দিচ্ছি। আর কোনোদিন আমাদের ভেসে যাওয়া সাদা ভাতের দিকে তাকিয়ে কষ্ট পেতে হবে না লক্ষ্মী। আমি নিজের হাতে রোজগার করে এনেছি, তুমি আর আমি ভরপেট খেতে পারবো। আমি জানতাম, আমার বিশ্বাস ছিল উপরওয়ালা মুখ ফিরিয়ে নেবেন না, আর তুমিও অসম্ভবকে সম্ভব করতে পারবে। ওপরওয়ালা ভরসা দেন, কিন্তু লড়তে হয় নিজেকেই। আজকে আমি বুঝেছি, লড়াই না করলে কিছুই মেলে না। সব সময় সাহস নিয়ে কাজ করতে হবে, তবেই জীবনে বিজয়ী হওয়া যায়।
কি সুন্দর গন্ধ! কতদিন পর আমাদের বাড়িতে গরম সাদা ভাতের গন্ধ পাওয়া যাচ্ছে, সাথে গরম ডাল। আজকে পেট ভরে ভাত খেতে পারবো। ঠিকই বলেছ গো, আজ গরম সাদা ভাত, ডাল আর আলু ভর্তা করেছি। পেট ভরে ভাত খেও। লক্ষ্মী, তাড়াতাড়ি ভাত দাও, আর সহ্য হচ্ছে না। তোমার কথা শুনে জিভে জল এসে গেল। দিচ্ছি গো দিচ্ছি, একটু দাঁড়াও। হরি, তোর কাজের হাতটা কিন্তু খুব পাকা। হ্যাঁ, যা যত্ন করে কাজটা করিস, আজকালকার দিনে এমন লোক পাওয়া যায় না। আপনার দয়া দাদা, আপনি সেদিন সুযোগ না দিলে আমি আর লক্ষ্মী তো না খেয়ে মারাই যেতাম। আরে না না, সুযোগ আমি অনেককেই দিতে চেয়েছিলাম। সাহস করে কাজটা তুই তো করেছিলিস। শোন, আমি একটা কথা ভাবছিলাম। বলুন দাদা। আরে আমার এই ছোটোখাটো ব্যবসাটা আমি বাড়াতে চাই, একটা বড় নৌকা কিনবো ভাবছি। কিন্তু আমার একা হাতে সব সামলানো সম্ভব নয়। তুই যদি আমার সঙ্গে থাকিস, আমার ভাগের কাজটা করতে পারবি, লাভের অংশ তুই পাবি। হ্যাঁ, কি বলছেন দাদা? আমি আপনার সঙ্গে ভাগে কাজ করব? আমি তো সামান্য একজন জেলে। আরে সামান্য বা অসামান্য বলে কিছু হয় না। তোর সততা আর পরিশ্রম আমি দেখেছি। তুই রাজি থাকলে বল, আমরা দুজনে মিলে এই কারবারটা দাঁড় করাবো, বুঝলি? আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আমি এই কাজটা করতে রাজি আছি। কখন থেকে করতে হবে বলুন, আমি সব সময় আপনার সাথে কাজ করে যাব। আর এতে ধন্যবাদের কি আছে? তুই অনেক সাহসী হরিপদ, তাই আমি তোকে সাথে নিতে চাইছি। তোর মতো বিশ্বস্ত লোক আমি আর পাবো না, বুঝলি? মাধবদা, তোমাকে ধন্যবাদ বলবো না তো কাকে বলবো বলো? তোমার জন্যই আজকে আমরা ভালো মন্দ খেতে পারছি। তোমার কাজ সব হয়ে গেছে দাদা, আমি এখন বাড়ি যাই। লক্ষ্মী আবার আমার জন্য বসে আছে রান্না বান্না করে। এই তো তোমার জন্য রান্না করে এনেছি, গরম ভাত। তাড়াতাড়ি খেতে বসো। হ্যাঁ হ্যাঁ, দাও লক্ষ্মী। ইলিশ মাছ ভাজা করছো, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে ইলিশ ভাজার। হ্যাঁ গো, ইলিশ মাছ ভাজা করেছি, খেয়ে নাও। কতদিন পর এমন শান্তি করে দুটো ভাত খাচ্ছি, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। এটা স্বপ্ন নয় লক্ষ্মী, সত্যি। মাধবদা আমাকে অংশীদার করে নিতে চেয়েছেন। আমরা আর শুধু দিনমজুর থাকবো না, কালকে থেকেই মাধবদার সাথে কাজ করতে হবে। সত্যি বলছো? মাধবদা এত ভালো? মানুষটা ভালো, তাতে সন্দেহ নেই, কিন্তু উনি আমার পরিশ্রমকে দাম দিয়েছেন। আমি যদি সেদিন ভয় পেয়ে পিছিয়ে আসতাম, তাহলে আজও হয়তো আমরা ভেসে আসা ভাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতাম। সেই দিনগুলোর কথা ভাবলে এখনো গায়ে কাটা দেয়। ওই ভেসে আসা সাদা ভাত যেন আমাদের ভাগ্যটাকে দেখিয়ে দিয়ে গেছিল। হ্যাঁ, ওটা আমাদের কষ্ট দেখিয়েছে, আবার লড়াই করার জেদও ধরিয়ে দিয়েছে। এখন থেকে আমাদের শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে, সাহসের সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে। যে কোনো সমস্যায় হাল ছাড়া যাবে না। ঠিক বলেছ গো, আমাদের যে কোনো পরিস্থিতিতে সাহস নিয়ে লড়ে যেতে হবে। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হরি, তুই তো ভালোই কপাল ফিরিয়ে নিলি। এখন তুই আর আমি এক সারিতে নাই রে, তুই এখন মালিকের ভাগিদার। ধুর, কি যে বলিস না, আমরা সবাই এক। আর শোন, মাধবদা বলেছেন এই নতুন নৌকায় তোর মতো আরও দুজনকে কাজে নেবেন। তুই কাল থেকে আমাদের সঙ্গে লেগে পড়। সত্যি বলছিস? মাধবদা রাজি হবেন? কেন হব না? হরিপদ তোর নামই বলেছে। আরে ও যখন বলেছে তখন নিশ্চয়ই তুই কাজের লোক। একা বড় হয়ে কি লাভ, যদি সবাইকে নিয়ে এগুতে না পারি? আপনাদের এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না দাদা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঋণের কথা নয় রে, একসঙ্গে কাজ করব, একসঙ্গে ভালো থাকব। বর্ষার সেই দিনগুলো যেন ফিরে না আসে, সেটাই চেষ্টা করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ হরিপদ। সবাই একসাথে কাজ করব, একসাথে ইনকাম করব, যা টাকা পাবো সবাই ভাগ করে নেব। ঠিক আছে মাধবদা, আমি তাহলে আজকে থেকেই লেগে পড়ছি কাজে। আমারও সংসারে খুব খারাপ অবস্থা, তাই আজ থেকে কাজ করতে চাই আপনাদের সাথে। দিদি, এই খেজুরের পাতাগুলো দিয়ে কি করবে? আরে তোমার দাদা আজকে আমাদের বাড়ির পাশে খেজুর গাছটা কেটে ফেলেছে, তাই পাতা আর গাছগুলো রান্না করার কাজে ব্যবহার করব।
কিছু মনে না করলে একটা কথা বলবো দিদি? হ্যাঁ বলো লক্ষ্মী। এই পাতাগুলো পুড়িয়ে না ফেলে এই পাতাগুলো দিয়ে পাটি বানালে কেমন হয়? আমি তোমাকে পাটি বুনে দেব। ঠিকই তো বলেছিস লক্ষ্মী, তাহলে চল কিছু পাটি বানাই। তোমার হাতের কাজ তো খুব সুন্দর বোন, এই পাটিগুলো বাজারে ভালো দামে বিক্রি করা যাবে। সবই তোমার এই খেজুর গাছের পাতার জন্য। এই পাতা চোখে না পড়লে তো আমার এই বুদ্ধি মাথায় আসতো না। আমি তো ভাবতেই পারিনি যে তোদের দিন ফিরবে। হরিপদ ছেলেটা সব কিছু ঠিক করে দেখালো। ওর মনে খুব জেদ পিসি। সেই যে যেদিন ভেসে আসা সাদা ভাত দেখেছিল, তারপর থেকে মানুষটা কেমন বদলে গেল। হ্যাঁ রে, কষ্টই মানুষকে বদলায়। কেউ কষ্টে ভেঙে পড়ে আর কেউ কষ্টকে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠে। ভালো থাকিস, আমার তো যাওয়ার সময় হলো। তোদের সুখে থাকতে দেখলে শান্তি পাই। এসব অলক্ষণে কথা কেন বলছেন পিসি? আপনি আমাদের মাথার ওপরে ছাতা হয়ে থাকবেন। হ্যাঁ পিসি, আর কখনো এসব কথা বলবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি আর এসব কথা বলবো না কখনো, হয়েছে? এই নাও তোমার চা। কি ভাবছো গো? ভাবছি নদীটা কেমন অদ্ভুত, তাই না? এই নদী আমাদের সব কেড়ে নিতে চেয়েছিল, আবার এই নদী আমাদের সব ফিরিয়ে দিল। নদীর দোষ কি? দোষ তো কপালের। আর এখন তো উপরওয়ালা মুখ তুলে চেয়েছেন। শুধু ওপরওয়ালা নন লক্ষ্মী, আমাদের নিজেদের হাত দুটো আছে। আমরা লড়াই করেছিলাম বলেই আজকে এখানে বসে শান্তিতে এক কাপ চা খেতে পাচ্ছি। মনে আছে সেই প্রথম দিনের কথা? কেমন ঠান্ডায় কাঁপা কাঁপা হাতে হেরিকেনটা জ্বালিয়ে দিয়েছিলাম। চারিদিকে শুধু অন্ধকার আর ভয়। আর আজকে দেখো, আলো আছে, টাকা আছে, আর ভাতের হাঁড়িতে ভাতও আছে। ঠিকই বলেছ, এখন আমাদের সবকিছু আছে। আমার কাজের পাশাপাশি তুমিও যদি কাজ না করতে, তাহলে আমরা এত দূর আসতে পারতাম না। তুমিও তো কত কষ্ট করে পাটি তৈরি করে বাজারে বিক্রি করেছো। আজকে আমাদের টাকা দিয়ে এই পাকা ঘর তৈরি হয়েছে গো। হ্যাঁ, উপরওয়ালা সব সময় আমাদেরকে এমনই রাখুক, এই কামনাই করছি। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।